বেশ কয়েকটা মাস, হ্যাঁ বেশ কয়েকটা মাস পিসি বিল্ডারের স্টুডিওতে কোনো ল্যাপটপ রিভিউ হয় না। সেদিনের সেই কালো দিন, কালো রাত, ভিভোবুকের রিভিউ দেওয়ার পর থেকে অ্যাসুস বাংলাদেশ আমাদের সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। আমাদের কাছে যে রিভিউ ইউনিটগুলো পাঠানোর কথা, সেই ইউনিটগুলো তারা অন্যান্য মোবাইল এবং গ্যাজেট রিভিউয়ারদের কাছে পাঠাতে থাকে। ফলাফল যা হবার তাই, ই স্পোর্টস রেডি গেমিং ল্যাপটপে 60 ইয়ার্স ডিসপ্লে, বেঞ্চমার্ক ছাড়া রিভিউ, ভিউয়ার রিচের যাতা অবস্থা। যাই হোক, অ্যাসুসের ল্যাপটপ আসুক আর না আসুক, ওয়ালটন হঠাৎ করে একটা গেমিং ল্যাপটপ আমাদের স্টুডিওতে পাঠিয়ে দেয়। এর আগে অবশ্য বছর তিনেক আগে একবার ওয়ালটন আমাদের সাথে যোগাযোগ করে, তবে আমাদের হুমকি ধামকি আর তাদের কনফিডেন্সের অভাবের কারণে সেবার সেই প্রজেক্টটা করা হয়নি। এবারও একই রকমের হুমকি ধামকি থাকা সত্ত্বেও ওয়ালটনের একটা ইউনিট আমাদের স্টুডিওতে এসে হাজির। এসেই যখন পড়েছে এটাকে নিয়ে চুলছেরা বিশ্লেষণ হবে, মজার ব্যাপার হচ্ছে এটার স্পেক এবং প্রাইস বেশ কম্পিটিটিভ। আমরা পরীক্ষা করে দেখব যে এটা তার স্পেক অনুযায়ী পারফর্ম করতে পারে কিনা, এটার থার্মাল পারফরমেন্স কেমন। দেখা যাক নামি দামি সব ব্র্যান্ডের ভিড়ে ওয়ালটনের কোনো জায়গা কনজিউমার লেভেলে আছে কিনা। কিছু কথা হয়তো একটু আক্রমণাত্মক শোনাবে, কিন্তু ইন দ্য লং রানে সেগুলো ওয়ালটনের জন্য বেনিফিশিয়াল হবে বলেই আশা করছি। আর হ্যাঁ, আমাদের আজকের ভিডিওটা স্পন্সর করেছে নর্ডভিপিএন। নর্ডভিপিএন চেনেন না এমন কাউকে হয়তো পাওয়া যাবে না। ভিপিএন প্রোভাইডারদের মধ্যে অন্যতম শীর্ষ কোম্পানি হচ্ছে এই নর্ডভিপিএন। ইয়ারলি সাবস্ক্রিপশনে তারা সাধারণত 3 থেকে 4 মাস ফ্রি দিয়ে থাকে। নর্ডভিপিএন এর লেটেস্ট অফারগুলো সম্বন্ধে জানতে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন। যাদের ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড আছে তারা সহজেই কিনতে পারবেন। যাদের নেই তারাও গুগল প্লে গিফট কার্ড কিনে অ্যান্ড্রয়েড মোবাইলে নর্ডের প্রিমিয়াম সাবস্ক্রিপশন নিতে পারবেন। সেক্ষেত্রে নর্ড পিসিবি কুপন কোডটি ব্যবহার করলে লেটেস্ট ডিসকাউন্ট অফারটি আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাবে। একটা নর্ড অ্যাকাউন্ট একই সাথে 6টা ডিভাইসে ব্যবহার করতে পারবেন। কিভাবে পিসি এবং স্মার্টফোন ইউজাররা বাংলাদেশ থেকে নর্ডভিপিএন পারচেস করবেন এই নিয়ে একটা আর্টিকেল আমাদের ওয়েবসাইটে পাবলিশ করা হয়েছিল, সেটার লিঙ্কও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। যাই হোক, পিসি বিল্ডার স্টুডিওতে অনন্য জামান, ফিরছি ইন্ট্রোর পরে। ওয়ালটন কারন্ডা GX710G এই ল্যাপটপটার দাম তাদের ওয়েবসাইটে দেওয়া আছে 1,12,000 টাকা। স্পেক অনুযায়ী প্রাইস একটু স্টিপ, তবে এটা গত মাসে দেখলাম যে দারাজ মলে 1 লাখ টাকায় বিক্রি হচ্ছে। এর কিছুদিন পরে আবার ওয়ালটনের ই কমার্স স্টোরে এটা 1,03,000 টাকায় বিক্রি হচ্ছিল। আশা করা যাচ্ছে যে এইরকম প্রাইস রেঞ্জে এই ল্যাপটপটা আরও কিছুদিন আপনারা কোথাও না কোথাও পেয়ে যাবেন। প্রথমেই এটার নাম বুঝতে একটু কষ্ট হয়, কারন্ডা GX710G। KARONDA লিখে গুগলে সার্চ করতেই করমচা নামে একটা পরিচিত ফলের ছবি দেখা গেল। ফলটা টক ফলের জগতে শীর্ষের দিকে থাকবে, করমচা খেয়ে চোখ বন্ধ হয়নি এমন কাউকে আসলে খুঁজে পাওয়া যাবে না। তো এই করমচা থেকে কারন্ডার নাম দেওয়া হয়েছে কিনা এই বিষয়ে আমি নিশ্চিত নই, হতেও পারে আবার না হতে পারে। যাই হোক, 100K থেকে 110K এর মধ্যে কম্পিটিশনে যে ল্যাপটপগুলো আছে সেগুলো হচ্ছে Acer Nitro 5 AN51544, Asus ROG Strix G512Li আর HP Pavilion গেমিংয়ের 16-A0062TX এই লম্বা নামের ল্যাপটপটা। এদের মধ্যে Acer Nitro 5-এ দেওয়া আছে Ryzen 5 4600H প্রসেসরটা, Asus G512Li-তে আছে i5 10300H প্রসেসর। একমাত্র HP ল্যাপটপটা এটার সেম i7 10750H প্রসেসর দেওয়া আছে। এখানে সব কয়টা ল্যাপটপ থিন কম্প্যাক্ট ফর্ম ফ্যাক্টরের 15.6 ইঞ্চ ল্যাপটপ। বাকি ল্যাপটপগুলোর 8GB জায়গায় এটা দেওয়া আছে 16GB র্যাম, যদিও 2666 মেগাহার্জ। Asus Strix G512Li আর কারন্ডা এই দুটো ল্যাপটপই আছে 512GB SSD, তবে HP আর Acer আবার 1TB করে হার্ড ড্রাইভ দেওয়া আছে। একটা জায়গায় একটু পিছিয়ে আছে ওয়ালটন কারন্ডা, সেটা হচ্ছে বাকিদের 1650 Ti এর জায়গায় এটা দেওয়া আছে NVIDIA GTX 1650 গ্রাফিক্স কার্ড। ডিসপ্লে সবারই 144 Hz এবং IPS লেভেলের, যদিও কেমন IPS এই নিয়ে আমাদের ঘোরতর সন্দেহ আছে। শুনেছি অনেক নামি দামি কোম্পানি 50% sRGB-কে 100% বলে বাংলাদেশে বিক্রি করছে। এখন 10750H আর Ryzen 4600H এর পারফরমেন্সের তফাতে 4600H প্রায় 5% আগানো, অর্থাৎ মাল্টিকোর পারফরমেন্সে আপনি প্রায় 5% বেটার পারফরমেন্স পাবেন। আবার সিঙ্গেল কোর পারফরমেন্সে বিশেষ করে গেমিংয়ের ক্ষেত্রে 10750H 5%-এর মতো এগিয়ে থাকবে। আরেকটা ল্যাপটপ অল্প কিছুদিন আগে বাজারে এসেছে যেটা স্পেক এটার অলমোস্ট সিমিলার, MSI GF63, দাম 1,05,000 টাকা। প্রসেসর স্টোরেজ সেম হলেও র্যাম শুধু 8GB আর গ্রাফিক্স কার্ড দেয়া 1650 ম্যাক্স কিউ। ওয়ালটন GX710G-তে দেয়া 1650 মোবাইল জিপিইউ থেকে এই 1650 ম্যাক্স কিউ কিছুটা স্লোয়ার। GTX 1650 মোবাইল এডিশনের 1395 বেস ক্লক আর 1560 মেগাহার্জ বুস্ট ক্লক।
আর 1650 ম্যাক্স কিউ এডিশনে বেস ক্লক 1020 আর 1245 মেগাহার্জ বুস্ট ক্লক। ম্যাক্স কিউগুলো বানানো হয় থিন প্রোফাইলের ল্যাপটপগুলোর জন্য। 1650 মোবাইল এডিশনের পাওয়ার কনজাম্পশন যেখানে 50 ওয়াট টিজিপি, সেখানে 1650 ম্যাক্স কিউ এর 35 ওয়াট টিজিপি। ওয়ালটন যদিও এটাকে গেমিং ল্যাপটপ হিসেবে প্রমোট করেছে, কিন্তু দেখা যাবে যে যারা গেমিং ল্যাপটপ খুঁজছেন এডিটিং বা প্রফেশনাল কাজের জন্য, তাদের জন্য এটা বেশ সুইটেবল হতে পারে। তবে একজন ডেস্কটপ ইউজার হিসেবে আজ আমার জন্য বেশ দুঃখের একটা দিন। এই ল্যাপটপটা নিয়ে গবেষণা করতে করতে আমি আবিষ্কার করলাম এই রেঞ্জের সব ল্যাপটপগুলো এখন থিন ফর্ম ফ্যাক্টরে আসে। সবগুলো ল্যাপটপেই পাওয়ার লিমিট করা থাকে, যাতে ল্যাপটপগুলোর সিপিইউ বেশি পুশ করা না যায়। করলে অলকোর পারফরমেন্স কমে যায় জিপিউর জন্য বরাদ্দকৃত পাওয়ার। বিশেষ করে আমার মতো 4 আনা রিভিউয়ার যারা সুযোগ পেলেই একটা স্ট্রেস টেস্ট দিয়ে তাদের রিভিউ নিটকে কাট করে দিতে পছন্দ করেন, তাদের জন্য দুর্দিন, কারণ সেভাবে স্ট্রেস করার সুযোগ আর থাকছে না। তবে স্ট্রেস টেস্ট না করতে পারলেও পারফরমেন্স টেস্টে কোনো বাধা নেই। চলুন আমরা পারফরমেন্স টেস্ট করে একটা আইডিয়া পাওয়ার চেষ্টা করি যে এটা দিয়ে আমরা কি পরিমাণ জুস স্কুইজ করতে পারবো। বাংলাদেশে ফটোগ্রাফি এবং ফ্রিল্যান্সিং এর যুগ পার হয়ে এখন চলছে ইউটিউবারদের স্বর্ণযুগ। দিনাজপুর থেকে শুরু করে তেঁতুলিয়া পর্যন্ত ঘরে ঘরে এখন ইউটিউবারের বাম্পার ফলন। কাজে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য ল্যাপটপের চাহিদা আগে যেখানে ছিল এখানে, সেটা এখন এখানে। চলুন দেখা যাক কন্টেন্ট ক্রিয়েশনে ল্যাপটপটা কেমন পারফর্ম করতে পারে। ভিডিও এডিটিং দুই ভাগে বিভক্ত। একটা পার্ট হচ্ছে এডিটিং, যেখানে ফুটেজ কাটছাট করা হয়। এডিটিংয়ের সময় ফুটেজ কেমন প্লেব্যাক হচ্ছে তার উপরে কাজের গতি, কোয়ালিটি অনেকটাই নির্ভর করে। এনভিডিআর কার্ডে ব্যবহার করা কুডাকোর সাধারণত অ্যাডোবি প্রিমিয়ার প্রোর ইফেক্টগুলো প্রসেস করে এবং ভির্যাম রিয়েল টাইম রেন্ডারিংয়ের মাধ্যমে টাইমলাইন প্লেব্যাক ইমপ্রুভ করে। আমাদের 4K 60 FPS 150 Mbps এর ভিডিওগুলো প্রক্সি ছাড়া 1/8 রেজুলেশনে 1 মিনিট প্লেব্যাক করে দেখেছিলাম। যা ভেবেছিলাম তাই, সরাসরি 4K ফুটেজ রিয়েল টাইম প্লেব্যাক করার এবিলিটি GTX 1650 মোবাইল জিপিইউ রাখে না। এই ধরনের সিচুয়েশনে প্রক্সি ব্যবহার করা ছাড়া উপায় নেই। প্রক্সি করে নেয়ার পরে সেম 1 মিনিট রিয়েল টাইম প্লেব্যাকে ফ্রেম ড্রপ সংখ্যা 0। এডিট শেষে এক্সপোর্ট করা পালা। আপনারা অনেকেই জানেন যে প্রিমিয়ার প্রো 2020 এর 14.2 ভার্সন থেকে এটা এনভিডিআর গ্রাফিক্স কার্ডের এনভেঙ্ক এনকোডার ব্যবহার করে হার্ডওয়্যার এক্সিলারেটেড এনকোডিং করতে পারে। এটা নিয়ে একটা বিশদ ভিডিও আছে, চাইলে সেটা এক ফাঁকে দেখে আসতে পারেন। আমরা একবার হার্ডওয়্যার এনকোডিং অন করে একবার হার্ডওয়্যার এনকোডিং অফ করে শুধুমাত্র সফটওয়্যার এনকোডিং দিয়ে এক্সপোর্ট করে দেখব ইমপ্রুভমেন্ট কেমন পাওয়া যায়। হার্ডওয়্যার এনকোডিং অফ করে সফটওয়্যার এনকোডিংয়ে 4K 40 Mbps VBR2-তে এক্সপোর্ট করতে সময় লাগে 28 মিনিট 36 সেকেন্ড। হার্ডওয়্যার এনকোডিং অন করে একই সেটিংসে একই ফাইল এক্সপোর্ট করতে সময় লাগে 19 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ প্রায় 9 মিনিট কম। 1650 Ti আর 1650 এর TU117 চিপে NVIDIA 6th Gen প্যাসকেল এনভেঙ্ক ব্যবহার করায় এই হার্ডওয়্যার এনকোডিংয়ে একই রকম গতি পাবেন। অর্থাৎ প্রিমিয়ার প্রো এক্সপোর্টে 1650 Ti আর 1650 এর মধ্যে তেমন কোনো তফাৎ দেখবেন না। আরেকটা ফিচার যেটা কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বেশ কাজের, খেয়াল করলাম একটা বিল্ট ইন এসডি কার্ড স্লট দেওয়া আছে। অধিকাংশ কন্টেন্ট ক্রিয়েটরদের ক্যামেরায় এখনও এসডি কার্ড ব্যবহার করা হয়। অনেক ল্যাপটপে আবার দেওয়া থাকে মাইক্রো এসডি রিডার। যদিও ড্রোন, অ্যাকশন ক্যামেরা, মোবাইল এগুলোতে মাইক্রো এসডি কার্ড থাকে, তো সেগুলোর মাইক্রো এসডি কার্ড চাইলে আপনি অ্যাডাপ্টারে ভরে আপনি এসডি কার্ড স্লটে ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি মাইক্রো এসডি স্লট দেওয়া থাকে তাহলে এসডি কার্ড ব্যবহারের কোনো সুযোগ থাকে না। এই ল্যাপটপটায় ইন্টেল 10750H পুরো এক্সপোর্ট টাইমের সময় প্রায় 3.9 GHz ক্লক স্পিড ধরে রাখে। 10750H প্রসেসরের সাথে GTX 1650 এর কম্বো বেশ চমৎকার ভিডিও রেন্ডার এবং এনকোড করতে পারে। মজার ব্যাপার হচ্ছে যে আমাদের স্টুডিওতে আমরা যে ল্যাপটপটা ব্যবহার করি MSI GT80 টাইটান, এটা 6 বছর আগে কেনা এবং এটার ভেতরে 980M গ্রাফিক্স কার্ড SLI করা আছে। 4 লাখ টাকার GT80 টাইটান থেকে ওয়ালটনের এই ল্যাপটপটা ফাস্ট ভিডিও এনকোড করতে পারে। ফ্যাসিনেটিং যে কয়েক বছরে টেকনোলজি কতটা এগিয়েছে। আশা করি ভিডিও এডিটররা মোটামুটি আইডিয়া পেয়ে গেছেন। এবার কিছু গেম বেঞ্চমার্ক করা যাক। গেম বেঞ্চমার্ক আমরা করে থাকি আপনাদের একটা আইডিয়া দেওয়ার জন্য যে গেমিংয়ের সময় আপনারা কী ধরনের পারফরমেন্স পাবেন। প্রথমে আমরা যে গেমটা বেঞ্চমার্ক করবো সেটা হচ্ছে মেট্রো এক্সোডাস। এই গেমটায় রে ট্রেসিং এর গ্লোবাল ইলুমিনেশন ফিচারটা ব্যবহার করা হয়েছে। যদিও আমাদের GTX 1650 গ্রাফিক্স কার্ডটিতে RT কোর নেই, তাই RTX অফ করেই বেঞ্চমার্ক করতে হচ্ছে। মেট্রো এক্সোডাস মিডিয়াম সেটিংসে 45 FPS আর লো সেটিংসে 98 FPS পেয়েছি। 1650 গ্রাফিক্স কার্ডের জন্য আলট্রা সেটিংস সুইটেবল মনে হয়নি। এরপরে GTA 5 2013 সালে রিলিজ পাওয়া এই গেমটা অনেকেরই ফেভারিট। ভেরি হাই সেটিংসে আমরা বেঞ্চমার্ক স্কোর পেয়েছি 69 FPS আর হাই সেটিংসে 85 FPS। সেটিংস কমিয়ে আরও বেশি FPS পাওয়া সম্ভব। এরপরে GTA 5 এর মতো আরেকটা ওপেন ওয়ার্ল্ড গেম। এটা ডেভেলপমেন্টে প্রায় 8 বছর খরচ হয়েছে। অল টাইম বেস্ট গেমগুলোর তালিকায় শুরুর দিকে থাকা উইচার 3 গেমের ডেভেলপার পোলিশ কোম্পানি সিডি প্রজেক্ট রেডের সাইবারপাঙ্ক 2077। সাইবারপাঙ্ক গেমের মতো অ্যান্টিসিপেশন নিয়ে আর কোনো গেম কখনো রিলিজ হয়েছে বলে মনে পড়ে না। রিলিজের পর অনেক বাগ আর মাঝারি মানের সিস্টেমগুলোতে প্রচুর পারফরমেন্স পেনাল্টি নিয়ে সমালোচনা থাকলেও স্টিমের টোটাল ইনগেম প্লেয়ারের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে সাইবারপাঙ্ক 2077। 3090-র মতো টপ কার্ড সাইবারপাঙ্ককে 4K 60 FPS তুলতে পারেনি।
দেখা যাক আমাদের ওয়ালটন ল্যাপটপখানা এটা চালাতে পারি কিনা। মিডিয়াম সেটিংসে গড়ে আমরা পেয়েছি 34 FPS আর লোয়েস্ট সেটিংসে 42। উভয় ক্ষেত্রে ডিএলএসএস অফ ছিল। শুনেছি অনেক PS4 প্লেয়াররা গেমটা রিফান্ড করে দিয়েছে হরিবল গ্রাফিক্স কোয়ালিটির জন্য। আমার কাছে অবশ্য 1650-তে এই লোয়েস্ট সেটিংসের গ্রাফিক্সও খারাপ লাগেনি, বিশেষ করে এলিমেন্ট আর টেক্সচারের ডিটেল চোখে পড়ার মতো। এরপরে বেশ পপুলার একটা গেম দিয়ে আমাদের AAA টাইটেলগুলোর বেঞ্চমার্ক শেষ করছি, শ্যাডো অফ দ্য টুম রাইডার। এটা বেঞ্চমার্ক করা হয়েছে দুইটা সেটিংসে, মিডিয়াম এবং লোয়েস্ট। এত কম সেটিংসে সচরাচর কোনো গেম আমরা বেঞ্চমার্ক না করলেও এখানে করতে হচ্ছে, কারণ ল্যাপটপ গেমিংয়ের লিমিট এমনই। মিডিয়াম সেটিংসে অ্যাভারেজ আমরা পেয়েছি 64 FPS আর লোয়েস্ট সেটিংসে 93 FPS। 4টা AAA গেমের পাশাপাশি 3টা স্পোর্টস সহ মোট 7টা গেম খেলে দেখেছি আমরা। কম্পিটিটিভ গেমগুলোর মধ্যে পাবজি খেলেছিলাম আলট্রা এবং মিডিয়াম সেটিংসে। এর মধ্যে আলট্রায় গড় ছিল 97 FPS আর মিডিয়ামে 108 FPS। চাইলে সেটিংস আরও কমিয়ে আরও বেশি FPS পাওয়া সম্ভব। দ্বিতীয় যে কম্পিটিটিভ গেমটা আমরা খেলেছি সেটা হচ্ছে ভ্যালোরেন্ট। অনেকে এটাকে নিয়ে আড়ালে হাসাহাসি করলেও এর জনপ্রিয়তা ঈর্ষণীয়। যদিও স্কিলের অভাবে গোহারা হারছিলাম আমরা। হাই সেটিংসে পেয়েছি 182 FPS আর মিডিয়াম সেটিংসে 187। আজকের বেঞ্চমার্ক টেস্টের শেষ গেম হচ্ছে ফোর্টনাইট। কিম্বুৎকিমাকার নাচের জন্য এবং বিশাল প্লেয়ার বেজের কারণে এপিক গেমসের এই টাইটেল কম বেশি সবাই চেনেন। গেমটা আমরা পরীক্ষা করেছি এপিক এবং হাই সেটিংসে। এর মধ্যে এপিকে অ্যাভারেজ FPS ছিল 59 আর হাই সেটিংসে 86 FPS। প্রায় 7টা গেম ভালো মতো খেলে বেঞ্চমার্ক করতে বেশ কয়েকদিন সময় লেগে যায় আমাদের। তবে এই সময়টুকুতে হয়তো আপনারা ভালো একটা আইডিয়া করতে পেরেছেন যে ওয়ালটনের এই ল্যাপটপটায় কেমন গেমিং পারফরমেন্স পাওয়া যাবে। দীর্ঘ সময় গেম খেলার কারণে মন্দের ভালো এর থার্মাল পারফরমেন্স নিয়ে একটা পরিষ্কার ধারণা আমরা পেয়েছি। 1 ঘন্টা সাইবারপাঙ্ক 2077-এর একটা সেশনে গড় তাপমাত্রা ছিল 80°C। রুম টেম্পারেচার তখন ছিল 22, মিনিমাম 55, কয়েক সেকেন্ডের জন্য ম্যাক্সিমাম 100°তেও টাচ করেছে। অধিকাংশ সময় টেম্পারেচার 78 থেকে 82-তে ঘোরাফেরা করছিল। এ ধরনের হেভি গেমের ক্ষেত্রে ল্যাপটপ হিসেবে এই টেম্প খারাপ না। এখানে মনে রাখতে হবে গেমিংয়ে আসলে মোস্টলি সিঙ্গেল কোর পারফরমেন্সের উপর নির্ভর করে, তাই পুরো প্রসেসরে খুব বেশি প্রেশার পড়ে না। আর যেহেতু পাওয়ার ক্যাপ করা, তাই চাইলেও খুব বেশি ওভারহিট আজকালকার মোবাইল জিপিউ সিপিউ হয় না। প্রায় ঘন্টাখানেক গেমিংয়ের সময় জিপিউ মাঝে মাঝেই 1700 মেগাহার্জের বেশি বুস্ট ক্লকে চলেছে। এভারেজ টেম্পারেচার ছিল 80°C, মিনিমাম 73°, ম্যাক্সিমাম 84°। এবার আসা যাক ডিসপ্লে সেকশনে। এই ল্যাপটপটায় দেওয়া আছে 144 Hz IPS ডিসপ্লে। আসলে ল্যাপটপের ডিসপ্লে সবসময় কিছুটা ইনফেরিয়র থাকে। এই বাজেটে অনেকগুলো ল্যাপটপেই 144 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া আছে। এই রেঞ্জের 144 Hz ল্যাপটপ মনিটরগুলো ওকেইশ পারফরমেন্স দেয়। প্যানেলগুলো অতটা হাই কোয়ালিটি না, কাজ চলার মতো আর কি। গেমিংয়ের সময় গোস্টিং ছিল। 144 Hz এক্সপিরিয়েন্স করার জন্য ঠিক আছে, তবে প্রফেশনাল লেভেলের স্পোর্টস খেলার আশা করা বোকামি। অবশ্য যারা ইমুলেটরে খেলে থাকেন এবং মোবাইল গেমিং করেন তাদের জন্য এটা একটা আপগ্রেডেড এক্সপিরিয়েন্স হিসেবেই ধরা যাবে। আর যারা ডেস্কটপ 144 Hz মনিটরগুলো এক্সপিরিয়েন্স করেছেন তাদের জন্য এটা ইনফেরিয়র অভিজ্ঞতা হবে। রেসপন্স টাইম, ইনপুট ল্যাগ পরীক্ষা করার মতো যন্ত্র আমাদের হাতে নেই, তবে এই রেঞ্জের অধিকাংশ ব্র্যান্ডেড ল্যাপটপেরই 120-144 Hz রেসপন্স টাইমের অবস্থা যাচ্ছে তাই। এবার কালার নিয়ে কথা বলা যাক। আইপিএস প্যানেল হবার কারণে এই রেঞ্জের অন্যান্য ল্যাপটপ যেগুলোতে টিএন প্যানেল ব্যবহার হয়েছে সেগুলো থেকে বেটার কালার অ্যাকুরেসি পাওয়া যায়। তবে ডেস্কটপ গ্রেড মনিটর থেকে অবশ্যই এগুলো ইনফেরিয়র। যারা টুকটাক ভিডিও এডিটিং, কন্টেন্ট ক্রিয়েশন করবেন তাদের জন্য আইপিএস প্যানেল মোটামুটি ভালোই। আমাদের কালার ক্যালিব্রেশন টুল স্পাইডার 5 এলিট দিয়ে ডিসপ্লে ক্যালিব্রেট করে নিয়েছিলাম। ক্যালিব্রেশনের সময় এই প্যানেলটার কালার গামুট টেস্টের রেজাল্ট আমাদের হাতে চলে আসে। এই ল্যাপটপে ব্যবহার করা ডিসপ্লে প্যানেলটি 68% sRGB, 48% NTSC, 51% Adobe RGB আর 50% DCI P3 কালার কভারেজ দিতে সক্ষম, যেটা এই বাজেটের ল্যাপটপের স্ট্যান্ডার্ড বলা চলে। অনেক ল্যাপটপ কোম্পানি ডিসপ্লের কালার টেকনিক্যাল স্পেসিফিকেশনে উল্লেখ করে দেয়, অনেকে আবার করে না। এখন থেকে যতগুলো ল্যাপটপ আমরা টেস্ট করব, চেষ্টা করব সবগুলো প্যানেলের কালার কভারেজ পরীক্ষা করার। এই ল্যাপটপের কিছু নেগেটিভ দিক যেগুলো মেনশন করা দরকার বোধ করছি। ল্যাপটপটায় জিপিইউ বুস্ট করার জন্য একটা টুল দেওয়া আছে, নাম হচ্ছে অরাস ইঞ্জিন। আপনারা অনেকেই জানেন যে অরাস গিগাবাইটের একটা কো ব্র্যান্ড। জিপিইউ ওসি করার জন্য অনেকের প্রিয় টুল আফটারবার্নার, সেটাও আবার এমএসআই এর, কিন্তু অন্য ব্র্যান্ডের ল্যাপটপে বাই ডিফল্ট এগুলো ইনস্টল করা থাকে এমন দেখিনি। ব্র্যান্ডিং এর জন্য এটা খুব ভালো একটা প্র্যাকটিস নয় বলেই মনে হয়। মেজর সেটব্যাক যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে 1650 Ti ব্যবহার না করা। যেখানে কাছাকাছি বাজেট রেঞ্জের মধ্যে অন্য সবাই 1650 Ti ব্যবহার করছে, সেখানে ওয়ালটনের ল্যাপটপটা 1650 দেওয়ার কোনো রিজন খুঁজে পাচ্ছি না। এর পরের অভিযোগ র্যাম নিয়ে। আসলে কেউই কম চায় না, এজন্য এটা যদিও 8GB র্যাম বেশি দেওয়া আছে, তবে কেন ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 3200 মেগাহার্জ ব্যবহার না করে
2666 মেগাহার্টজ ব্যবহার করা হচ্ছে, সেটাও আমার বোধগম্য নয়। এই কয়েকটা জায়গায় যদি ওয়ালটন ক্যাচ আপ করতে পারে তাহলে তারা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডে কম্পিট করতে পারবে বলেই আমার বিশ্বাস। ওয়ালটন যখন প্রথম দিকে ল্যাপটপগুলো বাজারে আনা শুরু করে তখন এই সমস্যাগুলো প্রকট ছিল। জেনারেশন পুরনো প্রসেসর, জিপিইউ ইত্যাদি দিয়ে ইউনিটগুলো তারা বাজারে নিয়ে আসতো। সেই জায়গা থেকে চিন্তা করলে অবশ্য ওয়ালটন ইজ অলমোস্ট দেয়ার। ওকে, এবার এক ঝলকে পজিটিভ সাইডগুলো দেখে নেওয়া যাক। কন্ট্রোল সেন্টার নামে একটা অ্যাপ রয়েছে যেটা দিয়ে পাওয়ার মোড, ম্যাক্রো কি সেটআপ, কিবোর্ডের এলইডি আর ফ্যান কন্ট্রোল করা যাবে। কিবোর্ডে এলইডিগুলোর কালার কন্ট্রোল করা যায়, যে কোনো স্ট্যাটিক কালার দিয়ে রাখতে পারবেন। তবে অন্যান্য আরজিবি কিবোর্ডের মতো কোনো রেইনবো বা কালার প্রিসেট নাই। অনেকের কাছে এই লাইট জ্বলা বেশ ইন্টারেস্টিং লাগতে পারে, তবে এতে কোনো বাড়তি এফপিএস পাওয়া যাবে না। একটা USB 3.2 Gen 2 Type-C পোর্ট দেওয়া আছে, ডাটা ট্রান্সফারে এটা খুব কাজের জিনিস। যেমন Type-C SATA কেবল দিয়ে ডিরেক্ট SSD কানেক্ট করা যায়। আমাদের গেম লাইব্রেরি SSDটি তাই ল্যাপটপের স্টোরেজে কপি না করেই অথবা আবার ডাউনলোড না করেই সরাসরি SSD থেকে খেলেছি এবং বেঞ্চমার্ক করেছি। ইভেন প্রিমিয়ার প্রো টেস্ট প্রজেক্টটাও এই SSD থেকেই আমরা সরাসরি রান করেছি। এতে কাজ অনেক সহজ হয়ে যায়, মোটামুটি SATA স্পিডে 200-300 গিগাবাইট আরামসে ট্রান্সফার করা যায়। আপগ্রেডেবিলিটির ক্ষেত্রে 64GB পর্যন্ত র্যাম আপগ্রেড করা যাবে আর 2 টেরাবাইট পর্যন্ত SSD অ্যাড করা যাবে বলা আছে। তবে কতগুলো স্লট খালি আছে, র্যামের কয়টা স্লট বা কয় চ্যানেলে লাগানো যাবে এসব ব্যাপারে তেমন কোনো তথ্য পাওয়া যায়নি। সবশেষ পজিটিভ ব্যাপার যেটা আগেও একবার বলেছি, সেটা SD কার্ড রিডার। কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য এটা একটা প্লাস, যেখানে অন্যান্য ল্যাপটপে দেয়া থাকা মাইক্রো SD রিডার তেমন কোনো কাজে লাগে না। যে ব্যাপারগুলো নিয়ে তেমন কথা বলার প্রয়োজন মনে করছি না, তার মধ্যে প্রথমেই রয়েছে ব্যাটারি। গেমিং বা এডিটিং ব্যাটারিতে করা খুব কঠিন, কারণ যখন ব্যাটারিতে চলবে তখন পাওয়ার ডেলিভারি আরও লিমিটেড হয়ে যাবে, থ্রটল করবে CPU, GPU সব। ব্যাটারি শুধুমাত্র কাজে লাগবে বিদ্যুৎ না থাকলে বা মুভ করার সময়। যেহেতু জরুরি প্রেজেন্টেশন বা অন্য কিছু করার সময় বাদে ব্যাটারি তেমন কেউ ব্যবহার করে না, তাই ব্যাটারির দৌড় আমরা পরীক্ষা করার দরকার বোধ করিনি। আরেকটা ফিচার যেটা নিয়ে কথা বলার তেমন দরকার দেখি না, সেটা হচ্ছে ওয়েবক্যাম। এটা দিয়েও কাজ চলে যাবে আর কি। কোয়ালিটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা, খুব ভালো আবার খুব খারাপ এই শব্দগুলো ল্যাপটপের ওয়েবক্যামের সাথে কখনোই যায় না। অতঃপর ল্যাপটপের স্পিকার, এটা থেকে সাবউফারের মতো সাউন্ড কিংবা ডলবি অ্যাটমস কোয়ালিটি পাওয়া যাবে, এই সব আবল তাবল না বলে এড়িয়ে যাওয়াই সমীচীন বোধ করছি। আরেকটা কথা অনেকেই বলে যে ওয়ালটন নাকি নিজেরা ল্যাপটপ না বানিয়ে বাইরে থেকে নিজেদের নামে বানিয়ে নিয়ে আসে। এই বিষয়ে আমার কাছে পরিষ্কার কোনো তথ্য নেই, তবে অনেক নামকরা ব্র্যান্ডেরই নিজেদের ম্যানুফ্যাকচারিং প্লান্ট নেই, তারা OEM থেকে বানিয়ে এনে নিজেদের নামে ব্র্যান্ডিং করে বাজারজাত করে। যদি একটু অনলাইনে রিসার্চ করেন তাহলে হয়তো দেখা যাবে অনেক বড় ব্র্যান্ডের নামও সেখানে চলে এসেছে। তবে যদি ইউনিটখানা দেশের বাইরে থেকে বানিয়ে আনা হয়ে থাকে তাহলে মেড ইন বাংলাদেশ স্টিকার কেন লাগানো? অ্যাকর্ডিং টু সাম সোর্সেস ওয়ালটন দেশি অ্যাসেম্বল হয়, তবে এই ব্যাপারে নিশ্চিত কোনো তথ্য দিতে পারছি না। যদি ওয়ালটনের অ্যাসেম্বলি লাইন সচকে কখনো দেখার সুযোগ হয় তাহলে এই বিষয়টা ভেরিফাই করতে পারবো। কাজেই এটাকে তেমন একটা সমস্যা বলে মনে হচ্ছে না। সমস্যা সেগুলো হচ্ছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ম্যানেজমেন্ট এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে। এই জায়গাগুলো আসলে রাতারাতি আগানোর কোনো সুযোগ নেই, কিন্তু গত 5-7 বছরে ওয়ালটন এই গ্যাপটা অনেকটাই ঘুচিয়ে এনেছে। এমনিতে ওয়ালটনের সেলস চ্যানেল বাংলাদেশে অন্য যে কোনো ব্র্যান্ডের থেকে বড়। গ্রামে গ্রামে, উপজেলা এবং জেলা পর্যায়ে তাদের রিটেল পয়েন্ট রয়েছে। এছাড়া নর্মালি যেখানে অন্য যে কোনো ল্যাপটপ আপনি ক্রেডিট কার্ড ছাড়া EMI-তে কিনতে পারবেন না, সেখানে ওয়ালটন চাইলেই তার অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের মতো তাদের ল্যাপটপগুলো গ্রামে গঞ্জে কিস্তিতে কোনো ধরনের কোনো জামানত ছাড়াই বিক্রি করতে পারে। ওয়ালটন যদি তার সাপ্লাই চ্যানেল ব্যবহার করে দেশের সর্বত্র এটার অ্যাভেবিলিটি নিশ্চিত করতে পারে এবং একটা সঠিক দামে সঠিক স্পেকের ল্যাপটপ সঠিক কনজিউমারের কাছে পৌঁছে দিতে পারে, তাহলে বাংলাদেশে শুধুমাত্র বাহুবল আর মার্কেটিংয়ের জোর দেখিয়ে ল্যাপটপ বিক্রি করা অনেক বড় বড় ব্র্যান্ডের দুশ্চিন্তার কারণ হতে পারে। আফটার অল বাংলাদেশের মার্কেট স্টিল গ্রোয়িং। আশা করি ওয়ালটন আমাদের ফিডব্যাক সঠিকভাবে নেবে, কারণ অনেকেই ক্রিটিসিজম নিতে পারে না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।